বুল ও বুলডোজার সত্য ধর্মগল্প। এটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন নিয়ে একটা আলোচনা। বুল বললাম মানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, মাছ মাংস। মাছ মাংসের রাজনীতি নিয়ে আমি আগেও একটা আলোচনা করেছি, এক বা দুটো আলোচনা করেছি। তো সেটা কিছুটা পুনরাবৃত্তি করব। মূলত এই আলোচনাটা ফোকাস থাকবে বুলডোজার রাজনীতি বা বুলডোজার রাজনীতি নিয়ে। প্রথমত এই যে বুলডোজার রাজনীতি নিয়ে আমি দেখলাম মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে। আমি বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইউটিউবারদের চ্যানেল দেখছি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখছি। তো একটা সামগ্রিকভাবে অনেক বাঙালির মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল, মূলত তৃণমূল সমর্থকদের মধ্যে, যে অবাঙালি মাত্রই তারা ইসি অ্যালায়েন্সকে সাপোর্ট করে, কিন্তু সেটা সঠিক ধারণা নয়। আপনারা যদি দেখেন পথ চলতি মানুষের ক্ষোভ, তারা যেইভাবে ইসি অ্যালায়েন্সের টপ লিডারদের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অকথ্য ভাষায় গালমন্দ করে, তাতে করে এটা পরিষ্কার যে হিন্দিভাষী অবাঙালিরা কিন্তু সকলেই ইসি অ্যালায়েন্সের ভক্ত নয়। এবং তারা যে সবাই খুব নিম্ন মানে আর্থিকভাবে পিছিয়ে দুর্বল বা ফুটপাতের বিক্রেতা, তাও নয়। মোটামুটি যেটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের সাথে যারা জড়িত, যারা ধরুন ছোটো ব্যবসা করে বা একটা দোকান চালাচ্ছে, ছোটো ব্যবসাদার, তারা কিন্তু বিশেষভাবে তারা মানে রেগে রয়েছে মানে ইসি অ্যালায়েন্সের উপর তাদের বুলডোজার রাজনীতি নিয়ে। এবার বুলডোজার যে ব্যাপারটা ঘটছে ভারতের বিভিন্ন প্রান্তে, সেটা ঠিক না ভুল, সেটা কিন্তু আলোচনাটা প্রয়োজন। আমি এই আলোচনাটা চাইবো যতটা সম্ভব ঠান্ডাভাবে আলোচনা করার জন্য। কেননা দেখুন, আমার আলোচনার উদ্দেশ্য কাউকে উত্তেজিত করে দেওয়া নয়, কারণ উত্তেজিত হলে না এই শিক্ষাটা কম্প্রোমাইজড হয়, মানে আপনি বুঝবেন কম, উত্তেজিত হয়ে যাবেন বেশি। তো আমার মনে হয় এই মুহূর্তে মানুষের বোঝাটা বেশি দরকার। তো বুলডোজার রাজনীতি নিয়ে আলোচনার পূর্বে ঠিক না সেটা বেঠিক, একটা ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমদার কারো কারো ভাষায়, বঙ্কিমদার লেখা একটা ধর্মতত্ত্ব বলে একটা প্রবন্ধ রয়েছে, ওনার গদ্য সংকলনে রয়েছে। তো সেখানে একটা ছোট্ট একটা গল্প রয়েছে। এক জঙ্গলের মধ্যে এক সাধু ধ্যানমগ্ন। তো হঠাৎ করে মানে হন্তদন্ত হয়ে ছুটে আসে এক ব্যক্তি সাধুর কাছে। তো সাধু তাকে বলে, কী হয়েছে, কী হয়েছে? তো সে বলে, সাধু বাবা আমাকে বাঁচান। বলছে, কেন, কী হয়েছে? বলছে, একদল ডাকাত আমাকে তাড়া করেছে। তো সাধু তখন তাকে বলে, এই তো পাশেই আমার কুঁড়ে ঘর রয়েছে, তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। তো একটু বাদে সেই ডাকাত দল ছুটে এসছে, 5-6 জন, সেই খাড়া ঠাড়া নিয়ে, খড়গ নিয়ে। তো তারা এসে বলছে, সাধু বাবা মানে আপনি এখানে কাউকে যেতে দেখেছেন? তখন সাধু কী বলবে, উত্তরটা কী হবে? তো সেখানেই বঙ্কিমদা বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি একটা আলোচনা শুরু করলেন যে সাধু কি এখানে সত্য কথা বলিবে, নাকি তিনি এখানে মিথ্যে কথা বলিবেন। বলছি, যদি সাধু এখানে সত্য কথা বলে, তাহলে ব্যক্তিটি প্রাণ যাবে, বেঘরে মারা যাবে, হয়তো সে নিরপরাধ, সাধু তো জানে না। কিন্তু সাধু যদি এখানে মিথ্যে কথা বলে, তো তার অন্তর প্রাণটা যাবে না। তো সাধু অবশেষে মিথ্যে কথাই বলল। কেন? সেটাই ধর্ম। ধর্ম মানে কি? যেটা আমাদের ধারণ করা উচিত বা আমাদের কর্ম, মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন। তো এখানে যদি সাধু আইন মেনে কাজটা করতো, তাহলে সাধু বলে দিত, হ্যাঁ আমি দেখেছি, মিথ্যে কথা তো আমি বলতে পারি না, আমি গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমি সত্য কথা বলিব। তো এখানেই এই বিষয়টা, যে বুলডোজার যে রাজনীতিটা হচ্ছে, যে ভারতের বিভিন্ন রাজ্যে, হিন্দি ভাষীর রাজ্যে, যেখানে মানে ফুটপাত উড়িয়ে দিচ্ছে বা বেআইনি বিল্ডিং গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে, সেটা ঠিক না বেঠিক, সেটা আপনি যদি এই বঙ্কিমের গল্পটা বোঝেন, তাহলে বুঝে যাবেন ওটা ঠিক করছে না, ওটা বেঠিক করছে। কারণ দেখুন, আপনাকে বুঝতে হবে যে আইন কানুনগুলো যেগুলো তৈরি হয়, সেগুলো কেন তৈরি হয় এবং সেগুলো কেন পরিবর্তন করা হয়। তার কারণ হচ্ছে, আইন যখন একটা তৈরি করা হয়, তখন সেটা মানুষের কল্যাণেই তৈরি করা হয়। তো পরবর্তীকালে মানুষের কল্যাণের প্রয়োজনে যখন যুগটা বদলে যাচ্ছে, বিভিন্ন মানুষের মূল্যবোধ বা টেকনোলজি বদলে যাচ্ছে, তখন সেই যুগের সাথে তাল মেলাতে কিন্তু আইনকেও পরিবর্তন করতে হয়।
যেমন ধরুন এই যে বুলডোজার রাজনীতি যদি ধরুন আমেরিকাতে আপনি করতে চান, তাহলে তো আমেরিকার যারা গোড়া মানে বাসিন্দা ছিল তারা ভিন্ন, যারা আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করেছিল এই ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, তাহলে সবাইকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিতে হয়, তাই না? মানে আমরা যে ভারতবর্ষে যারা ধরুন পূর্ববঙ্গ থেকে চলে এসেছিল 47-এ, বা পাঞ্জাব থেকেও যারা পশ্চিম পাকিস্তান মানে পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে প্রবেশ করেছিল 47-এ, তাহলে আপনি সেই লজিকে তো তাদেরও বুলডোজ করে উড়িয়ে দিতে পারেন। তো আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনাকে কিন্তু আপনার মানুষকে নিয়ে চলতে হবে। এবার মানুষ তার অবস্থার খাতিরে, সময়ের খাতিরে অনেক সময় এই বেআইনিভাবে এখানে ওখানে বসতি শুরু করে। একটা বসতি শুরু হলো, বা বস্তি যেটা আমরা বলি। তো তখন যুগের প্রয়োজনে, তাগিদে বলতে পারেন, যখন দেশভাগ হয়েছিল বা পরবর্তীকালে 71-এ বাংলাদেশ থেকে হু হু করে হিন্দুরা চলে এসেছিল। তো তখন মানে দক্ষিণ কলকাতায়, তখন তো কলকাতা মানে ছিল হচ্ছে উত্তর কলকাতা এবং সেন্ট্রাল কলকাতা। দক্ষিণ কলকাতায় তখন শেয়াল ডাকত। আমি কেরি সাহেবের মুন্সি গল্পে, প্রমথনাথ বৃষ্টিতে এরকম গল্প আছে যে পাক সাকাসের পরেই সুন্দরবন শুরু হয়ে যেত। তো তখন ওই যারা এসেছিল উদ্বাস্তু, তারা কিন্তু এই জঙ্গল সাফ করে ওই শেয়ালের মধ্যে থেকে থেকে সেখানে একটা সময় সেখানে প্রতিষ্ঠিত হয়। তো আপনি যদি এখন বুলডোজার, আপনি কোন টাইমলাইন ধরে বুলডোজারটা চালাবেন, তো এই ব্যাপারে একটু ভাবনার প্রয়োজন আছে। মানে আপনি আইনটা ফলো করছেন, নাকি আপনি ধর্ম পালন করছেন, মানে মানুষের কল্যাণে কাজ করছেন। আপনি আইন মেনে বলতেই পারেন যে আমি একটা বড় মন্দির বানাবো, তো মন্দিরের আসা যাওয়া রাস্তায় ছোটো ছোটো প্রচুর মন্দির আছে, ছোটো ছোটো দোকান আছে, সেগুলো আমায় ভেঙে গুড়িয়ে দিতে হবে। কোর্ট আমাকে রায় দিয়েছে। দেখুন, কোর্ট থাকার একটা এআই টুল থাকা একই। এআই টুলকে আপনি যদি কিছু আইন পড়িয়ে দেন, এআই টুল আইন ভিত্তিক একটা ডিসিশন এআই টুলও নিয়ে নেবে, কোর্টও নিয়ে নেবে। কেন? কোর্টের কিন্তু কাজ হয় না যে ধর্ম বিচার করা কিন্তু কোর্টের কাজ নয়। মানে অধর্ম হচ্ছে কি না সেটা কোর্টের কাজ নয়। কোর্ট হচ্ছে আইনে যা লেখা আছে, কাগজে কালো অক্ষরে যা লেখা আছে সেই মোতাবেক কাজ করা। তো সেক্ষেত্রে মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলও একই কাজ করতে পারে। যে আইনে এই রয়েছে যে এই ব্যক্তিরা মানে ফুটপাত দখল করেছে, তা আইন কী বলছে? আইন বলছে ওদের তুলে দাও। কিন্তু মানবিকতা কী বলছে, হিউম্যানিটি কী বলছে, বা ধর্ম সেক্ষেত্রে কী বলছে? না, তুমি সেইভাবে তাদেরকে তুলতে পারো না, কেননা তাদের একটা পরিবার রয়েছে, সে পরিবারের ভরণ পোষণ কী করবে। তো তুলতে গেলে তাদের একটা সময় দিতে হবে, যেটা যে কোনো উন্নত দেশে হয়। মানে উন্নত দেশ কিন্তু আইন মোতাবেক যেমন চালায়, তাহলে ধর্মটাকেও মাথায় কাজে লাগায়। মানে তারা হয়তো সো কল্ড দিনরাত ধর্মচর্চা করে না, তাদের কাজকর্মের মধ্যে ধর্মর ব্যাপারটা রয়েছে। মানে ধর্ম মানে আবারও যেটা বললাম, যেটা মানুষের ধারণ করা উচিত, কি ঠিক কি বেঠিক, মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা কিন্তু যেসব দেশে, উন্নত দেশে, যেখানে ধর্ম নিয়ে অত দিনরাত চর্চা করা হয় না, কাদা ছোড়াছুড়ি নিয়ে ধর্ম নিয়ে, তারা কিন্তু ধার্মিক। মানে কর্মের দিক থেকে তারা ধার্মিক। আমাদের দেশ সেটা নয়। তো এবার যেটা ঘটেছে যে এখন প্রচুর মানুষের মধ্যে একটা উপলব্ধি ঘটেছে, এবং সেটা কিন্তু ওই ফুটপাতে যারা ওই খাবার দাবার বিক্রি করছে তাতেই সীমাবদ্ধ নয়, বা ফুটপাতে যারা গেঞ্জি বিক্রি করছে, জামা বিক্রি করছে, সে হিন্দু হোক বা মুসলমান, তাতেই শুধু সীমাবদ্ধ নয়। যারা যারা ছোটো ছোটো দোকানের মালিক, তারাও ব্যাপারটা উপলব্ধি করেছে। এবার যে মাছ মাংসের যে গল্পটা, সেটাও কিন্তু কানেক্টেড, মানে ব্যবসার সাথে কানেক্টেড, যেটা আমি আগেও বলেছি যে মাছ মাংস নিয়ে মানে যেটা ঘটনা হচ্ছে, মাছ মাংস খোলা রাস্তায় কারা বিক্রি করে? মূলত যারা খুবই দরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী, সে হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে। মূলত মাংসটা মুসলমানরা করে, মাছটা মূলত হিন্দুরা করে, বা খোলা বাজারে সবজি ফল টল বিক্রি যারা করে। এবার আপনি যদি আইন মোতাবেক কাজ করেন, ডাকাতের মতন আপনি বললেন কি করা উচিত, সাধু বলবে না এদের তুলে দাও, কেননা এরা তো ফুটপাতের মালিক নয়, তুলে দাও বুলডোজার দিয়ে, এদের দোকানঘর গুড়িয়ে দাও। কিন্তু সাধু যদি একজন সাধু হয়, মানে আইন
আইন মোতাবেক সাধু নয়, এরকম সত্যিকারের সাধু হয়, তখন সে বলবে না একে তো এইভাবে করা যাবে না, কেন এক সংসার আছে, তাকে সংসারে লালন পালন করতে হয়, তাহলে একে যদি আমাকে ঠিকঠাক করে পুনর্বাসন করতে হয়, তাহলে সেটা পরিকল্পনা মাফিকভাবে আমাকে করতে হবে, সবাইকে নিয়ে তো আমাকে চলতে হবে না। তো সেই ক্ষেত্রে সেইভাবে করা উচিত, তাদের একটা একটা পুনর্বহাল করা উচিত সঠিকভাবে, মানে তার একটা ট্রানজিশন পিরিয়ড থাকা দরকার। যদি সেটা না দেখেন, তো তখন বুঝবেন যে যারা ওই আইন মোতাবেক কাজ করছে তারা কিছু নির্দেশ পালন করছে। কাজের নির্দেশ পালন করছে, মানে এটা যদি আমি বস্তি তুলে দিই, সেখানে একটা শপিং মল হবে, সেই মলের যে মালিক সেই বেনিফিটেড হচ্ছে, বেনিফিট অফ আ ক্রাইম বলুন বা বেনিফিট অফ অ্যান অ্যাক্ট, সেই ব্যক্তি হচ্ছে। বা ফুটপাত তুলে দিচ্ছি, বা ধরুন মাছের কারবার আমি তুলে দিচ্ছি, বা মাংসের যে খোলা বাজারে বিক্রির কারবারটা তুলে দিই, এটা ওটা অনেক কন্ডিশন বসিয়ে দিচ্ছি, এই লাইসেন্স লাগবে, তোমার এই দোকান লাগবে, সেই দোকান লাগবে, যেটা একটা অতি ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমি কী করছি, তার ওই রুজি রোজগার থেকে আমি সরিয়ে দিচ্ছি, হাঁটিয়ে দিচ্ছি। তার পরিবর্তে যারা জিনিসগুলো কিনতো মাছ মাংস, তারা তখন বাধ্য হবে কিছু সুপার স্টোরে যাওয়া। সেই সুপার স্টোরের মালিক কারা? কিছু বড়লোক ব্যবসায়ী। এখন তো সুপার স্টোরগুলোতে সমস্ত রিটেল না, মানে ওরকম ইন্ডিভিজুয়াল মালিক খুব কম আছে, ম্যাক্সিমামে একজন দুজন বড়লোক খুব ব্যবসায়ী, এবং তার গোটা দেশ জুড়ে বা একটা জোন জুড়ে প্রচুর এই ধরনের সুপার স্টোর আছে। তো এই ব্যাপারটা কিন্তু এই একই বুলডোজারের মতন, মানে আপনি মাছ মাংসের গল্প ভাবছেন, সেখানে আপনি ধর্ম ভাবছেন, বেসিক্যালি এটা একটা রকম বুলডোজার গল্প। আর এখানে এই যে ধর্ম ব্যাপারটা রয়েছে, এই ধর্ম মানে হচ্ছে মানে মানব ধর্ম, মানে আপনার কী করা উচিত বা কী করা উচিত না। তো এই আলোচনাটা আমি একটু খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করলাম। মূল উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি পুরোটা শুনে থাকে, সে যাতে অতটা উত্তেজিত না হয়। কারণ উত্তেজিত হলে আপনার মধ্যে মানে যেটা বলার চেষ্টা করলাম সেটা কম ঢুকবে, আপনি বেশি উত্তেজিত হয়ে যাবেন, সেটা কাম্য নয়। কারণ আপনি যদি শিক্ষিত হন, তো আপনার আশপাশের লোকরাও শিক্ষিত হবে। সকলে ভালো থাকবেন।